তাহলে নির্বাচন বিধি যেটা, এই নির্বাচন বিধিটা মূলত কি বিষয় সেটা একটু মাথায় ঢুকতে হবে। আমরা এর আগে আমরা আলোচনা করেছিলাম যে যখন আমরা আহ, মূলত অ্যাটমিক স্পেকট্রাম যখন আমরা পড়েছি, ওখানে দেখেছি যে হাইড্রোজেনের পরমাণু নিয়ে আমরা যখন কাজ করেছি আমরা দেখেছি যে তার একটা ইলেকট্রন, কিন্তু সেটাও যে ট্রানজিশন গুলো হয়, এই ট্রানজিশনের মাধ্যমে বিভিন্ন রকম স্পেকট্রাল লাইন বা স্পেকট্রাম তৈরি হয়। সেই স্পেকট্রাম গুলোর আবার আহ, এক একটা সিরিজ আকারে হয়। সিরিজ আকারে মানে ধরো যদি স্টেপ বাই স্টেপ নামতে থাকে, কেমন একটা জিনিস। তুমি সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি জি স্যার। স্যার, আচ্ছা। শোনা যায় স্যার। আমি ভূমি থেকে আমি ভূমি থেকে ইকুয়াল ডিস্টেন্স বা ভেরিয়েবল ডিস্টেন্সও হতে পারে, ইট ইট ডিপেন্ডস। আমি মনে করো 10টা স্টেয়ার তৈরি করে দিয়েছি, সিঁড়ি তৈরি করে দিয়েছি, ধাপ। ভূমি 1, 2, 3, 4 এভাবে আমি 10 পর্যন্ত করে দিয়েছি। খুব ভালো করে খেয়াল করো, কোনো কারণে বাহ্যিক কোনো প্রায় মানে প্রযুক্ত কোনো ফিল্ডের কারণে ফিল্ডের কারণে তো ভূমির স্তরে যে ইলেকট্রনটা ছিল সে জাম্প করে 10 নম্বরের স্তরে চলে গেছে। খেয়াল করো, আমি যদি শুধু হাইড্রোজেনকে নিয়ে বলি, তাহলে হাইড্রোজেনের অ্যাটমে একটা ইলেকট্রন থাকে। অতএব পলির বর্জন নীতি যেটা, যে একটা নির্দিষ্ট শক্তি স্তরে এমন দুটো উপশক্তি স্তরে এমন দুটো ইলেকট্রন থাকতে পারবে না যাদের সকল কোয়ান্টাম নাম্বার একই রকম, তাহলে আমার ওই যন্ত্রণাটা নাই। এখন কি হতে পারে? ইলেকট্রনটা 10 নাম্বার থেকে 9 নম্বরে এসছে, 9 নাম্বার থেকে 8 নম্বরে এসছে, 8 নম্বর থেকে 7 নম্বরে এসছে, এইভাবে স্টেপ বাই স্টেপ সে গ্রাউন্ড স্টেটে পৌঁছেছে। হতে পারে ইলেকট্রনটা 10 নম্বর থেকে সরাসরি গ্রাউন্ড স্টেটে চলে আসছে। কথাগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো এবং চোখটা বন্ধ করে আমার কথাগুলো শোনো। তুমি জিনিসটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, যে তুমি দেখতে পাচ্ছ না যে স্যার একটা দৃশ্য বর্ণনা করছেন, সেই বর্ণনাটা তুমি দেখতে পাচ্ছ কিনা। এটা অনেকটা রেডিও নাটকের মতো। হুম, রেডিওতে যে নাটকগুলো হয়, শ্রুতি নাটক, বিষয়টা এরকম। তুমি চোখটা বন্ধ করে আমার কথাটাকে ছবির সাথে মিলাও। 10 নম্বর থেকে আমি ইলেকট্রন বাদ দিলাম, আমরা একটা ছোট টেনিস বলকে ছেড়ে দিয়েছি। এমন ভাবে ছেড়েছি সে 10 নম্বর থেকে সরাসরি 8, 9, 6, 7 এগুলো টাচ না করে সে চলে আসছে গ্রাউন্ডে। হতে পারে 10 নম্বর থেকে সে সরাসরি 1 নম্বরে চলে আসছে, তারপরে গ্রাউন্ডে। হতে পারে 10 নম্বর থেকে 2 নম্বরে এসছে, তারপর 1 নম্বর, তারপরে গ্রাউন্ড। হতে পারে 10 নম্বর থেকে 3 নম্বরে এসছে, তারপরে 2, তারপরে 1, তারপরে গ্রাউন্ড। এরকম হতে পারে। তাহলে একইভাবে এরকম হতে পারে 10, 9, 10, 8, 10, 7, 10, 6, 10, 5। আবার এমন হতে পারে 10, 9, 9, 8, 8, 7, 7, 5। হতে পারে 10, 9, 9, 1, 10, 9, 9, 0, 10, 9, 9, 2, 10, 9, 9, 5। এখন ভেজাল হচ্ছে এত কিছু যে হতে পারে, আসলে কোনটা হবে? এ তো হতে পারে, হবে কোনটা বা কোনগুলো হবে? সবগুলোই কি আসলে হয়? যদি না হয়, তার কারণটা কি? অথবা কোন নিয়ম অনুযায়ী আমি বুঝতে পারবো যে এটা হবে, এটা হবে? ক্লিয়ার? জি স্যার। এইটার নামই সিলেকশন রুল। তাহলে সিলেকশন রুল যে নামকরণটা হয়েছে, তার কারণটা কি বুঝতে পেরেছি আমরা সবাই? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা। পরীক্ষায় দেখা গেছে যে একটি পরমাণুর অনুমোদিত শক্তিস্তরগুলোর সবগুলো সম্ভাব্য সমবায়
বর্ণালী রেখা রূপে আবির্ভাব হয় না। নির্বাচন বিধি নামক কতগুলো শর্তের দ্বারা পরিচালিত হয়। ভেক্টর পরমাণু মডেল এল, জে ও এস এর জন্য যথাক্রমে তিনটি নির্বাচন বিধি রয়েছে। লক্ষ্য করো, এই যে ভেক্টর পরমাণু মডেলের যে আমাদের প্রাপ্ত উপাত্ত বা কন্ডিশন, এটা কেন গুরুত্বপূর্ণ? এটা অ্যাটমিক স্পেকট্রাল যখন আমরা অ্যানালিসিস করি, তখন আমরা খুব গুরুত্বপূর্ণ ভাবে জিনিসটা বুঝতে পারি। এল এর জন্য নির্বাচন বিধি অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টামের কম্বিনেশনটা কেমন, কোন ক্ষেত্রে এটা হবে। মাথায় রাখতে হবে তিনটা জিনিসের ঘটনা একসাথে ঘটতে হবে, কিন্তু লক্ষ্য করো, এল, জে, যে এস, এই তিনজনের জন্য যা যা কন্ডিশন দেওয়া হবে এবং তার প্রাসঙ্গিক রাশিগুলোর ব্যাপারে যে কন্ডিশন দেওয়া হবে, এরা সবাই যেখানে মিলবে সেখানেই কিন্তু এই ট্রানজিশনটা হবে। তুমি মনে করো না যে এলটা এরকম হয়েছে, তাহলে তো হওয়ার কথা, জি না। তুমি জে এবং এস দেখো, অথবা তার স্পিন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দেখো, অরবিটাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দেখো, তাদের শর্তগুলো ফিল আপ করেছে কিনা। সবগুলি ফিল আপ করলেই ট্রানজিশনটা হবে। আসল এল এর জন্য নির্বাচন বিধি হচ্ছে একটি ইলেকট্রনের কক্ষ পরিবর্তনের ফলে, কক্ষ তো পরিবর্তন, জাম্প করছে মানে কক্ষ পরিবর্তন করছে, একটি ইলেকট্রনের কক্ষ পরিবর্তনের ফলে অধিকাংশ বর্ণালী রেখার উদ্ভব হয়ে থাকে। এইরূপ ক্ষেত্রে নির্বাচন বিধি হলো ডেল এল ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। অর্থাৎ যে কক্ষ থেকে জাম্পটা করেছে আর যে কক্ষে এসছে, এই দুটো কক্ষের কক্ষীয় বা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের তফাৎ যদি প্লাস মাইনাস ওয়ান হয়, তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের কন্ডিশনটা পূরণ করবে। অর্থাৎ কেবল ওই রেখাগুলো দৃষ্টিগোচর হবে যাদের এল এর মান প্লাস মাইনাস ওয়ান এর মধ্যে পরিবর্তিত হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে। যে মানে এল প্লাস এস আমরা জানি। তো এল প্লাস এস যদি হয়, এখানে একটা মুশকিল হচ্ছে, হ্যাঁ, এল এর ভ্যালু প্লাস মাইনাস ওয়ান এর মধ্যে ভেরিয়েশন হতে পারে, আর এস এর ভ্যালু তো হচ্ছে হয় হাফ নাইলে মাইনাস হাফ। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, ডেল জে এর মানটা এমন হতে পারে যে, ধরো প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান, কত বা হতে পারে ভালো করে খেয়াল করো। এল এর ভ্যালু জিরো, আর এস এর ভ্যালু হচ্ছে হাফ হাফ জিরো। এল এর ভ্যালু জিরো, এস এর ভ্যালু হাফ মাইনাস হাফ, তাহলে ওয়ান। আমাকে তো সামেশন দেখানো হচ্ছে, টোটাল ডেল জে টোটাল দেখানো হচ্ছে, খেয়াল করো। তারপরে হতে পারে কি, এল এর ভ্যালু ওয়ান, এস এর ভ্যালু হাফ হাফ। এল এর ভ্যালু মনে করো প্লাস মাইনাস ওয়ান, যেহেতু আমরা বলছি, এখানে আরেকটা বিষয় আছে, ওই যে উপরেরটা আর নিচেরটা, তো ওই সিরিয়ালের মধ্যে ডিফারেন্সটা আসছে আর কি। জাম্পিংটা আসলে কোন অরবিট থেকে কোন অরবিটে হচ্ছে, এটা একটা বিষয়। তাহলে ওইখানে মাইনাসের প্রশ্নটা আসছে ওখানে। এক নাম্বার থেকে দুই নাম্বারে গেলে পরবর্তীটা হচ্ছে দুই, নিচেরটা এক, তাহলে ওখানে টু মাইনাস ওয়ান। কিন্তু দুই নাম্বার থেকে এক নাম্বার আসে, তাহলে ফাইনাল স্টেট হচ্ছে ওয়ান, আর ইনিশিয়াল স্টেট হচ্ছে টু, সেক্ষেত্রে কিন্তু মাইনাস ওয়ান হচ্ছে। তাহলে ওই হিসাবটা করে তোমাকে এটা দেখতে হবে। এটা গেল এক, এবং তাদের অবস্থানান্তরের ফলে বর্ণালী রেখার উৎপত্তি হবে। এবার এস এর জন্য বিধি একদম পরিষ্কার বলে দিয়েছে। এস এর বিধি হচ্ছে ডেল এস বা চেঞ্জ অফ ডিফারেন্স ইন স্পিন ডেফিনেটলি উইল বি ইকুয়াল টু জিরো। আর কোনো কন্ডিশন এখানে প্রযোজ্য নেই। তাহলে বোঝা যাচ্ছে ওইটা হাফ হলে এটাও হাফ, ওইটা মাইনাস হাফ হলে এটাও মাইনাস হাফ। হাফ মাইনাস হাফ এটা হওয়ার সম্ভাবনা নেই। ভালো করে জিনিসগুলো বোঝার চেষ্টা করো। এম এল এবং এম জে, অর্থাৎ একটা হচ্ছে অরবিটাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর একটা হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, সরি, কোয়ান্টাম ম্যাগনেটিক কোয়ান্টাম। এখানে এম এল এবং এম জে, এম এল এবং এম জে এর মান বের করা আমরা কিন্তু দেখেছি। এবং সেটা যাই হোক না কেন, অরবিটাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মান
জিরো অথবা প্লাস মাইনাস ওয়ান হবে। আর যদি আমরা স্পিন, কারণ এম যে মানে হচ্ছে এম এল প্লাস এম এস, এটা হচ্ছে এম জে। তাহলে এম এল এবং এম এস এর সাথে এম জে এর যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে যদি আমরা ইকুয়েট করি তাহলে দাঁড়াচ্ছে এরকম, এম এল ইকুয়াল টু জিরো বা প্লাস মাইনাস ওয়ান হবে। সেক্ষেত্রে স্পিন কোয়ান্টাম নাম্বার যেটা এম এস এর মান অপরিবর্তিত থাকে, দ্যাট মিনস একই হয়। ওই যে উপর আমরা ডেল এস ইকুয়াল টু জিরো লিখেছি, তাহলে ডেফিনেটলি ডেল এম এস ইকুয়াল টু জিরো হবে, এবং সেক্ষেত্রে ঘুরে ফিরে এম জে এর ভ্যালুটাও ওই প্লাস মাইনাস ওয়ান বা জিরোর মধ্যেই পরিবর্তিত হবে। ক্লিয়ার? জি স্যার। তার মানে ক, খ, গ এই তিনটা যদি একসাথে স্যাটিসফাই করে, খ নাম্বারটা অটোমেটিক স্যাটিসফাই করবে, এবং সেই ক্ষেত্রে করবে, জি আমরা স্যার। স্পেক্ট্রাল লাইন গুলো দেখতে পাবো। জি স্যার। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন আছে কিনা? আবু জাফর, স্যার বিষয়টা কন্টিনিউ ক্লিয়ার করেন। হয়েছে? জি স্যার কন্টিনিউ করেন। প্রাখর্যবিদ বা ইন্টারসিটি রুলস যেটাকে বলছে আমরা, এই বিধির সাহায্যে বর্ণালী রেখার তীব্রতা সম্পর্কে ভবিষ্যৎবাণী করা। তার মানে কি, ইন্টেন্সিটি কেমন হবে। এখন আবার এটা কোয়ান্টাম মেকানিক্স এর দিকে গেলে ইন্টেন্সিটি মানে কিন্তু নাম্বার অফ প্রোটনস পার ইউনিট টাইম, ওইখানে পার্টিকুলার ফ্রিকোয়েন্সি। আবার যদি ক্লাসিক্যাল মেকানিক্স এর ভাষায় বলি তাহলে অ্যাম্পলিটিউড অফ এমিশন। যাই হোক, আমরা ওই ঝামেলায় না যাই। ইন্টেন্সিটি মানে বুঝতে পেরেছি আমরা, তো প্রাখর্য বা তীব্রতা, অর্থাৎ স্পেকট্রাল লাইন যেটা এমিটেড হচ্ছে তার উজ্জ্বলতা বা তীব্রতা কেমন হতে পারে, সেটা নিয়েও আমরা একটা ভবিষ্যৎবাণী করতে পারি। অর্থাৎ আমরা যে ধরো একটা, ফর এক্সাম্পল আমরা কোন একটা ডিসচার্জ টিউব, অথবা আমরা এরকম কোন, যেমন এখন আমরা যে লাইট গুলো, এই এলইডি আসার আগে যে লাইট গুলো ছিল ডিসচার্জ টিউব আকারে কাজ করতো, তারপরে টিউব লাইট যেগুলো আমরা ব্যবহার করে থাকি এখনো বাসা বাড়িতে, এনার্জি লাইট বলে একটা লাইট আসছিল, ওটা কিন্তু ডিসচার্জিং এর মাধ্যমে কাজ করতো। তোমরা ওই জেনারেশন তোমরা দেখেছো ছোটবেলায়, যে বাসা বাড়িতে টিউব লাইটের পরিবর্তে আমরা এনার্জি লাইট ব্যবহার করতাম, অর্থাৎ প্যাঁচানো এক ধরনের লাইট, ছোট কাচের কাচের টিউব জি স্যার। প্যাঁচানো। হ্যাঁ, জি স্যার। জি স্যার। এগুলো সব হচ্ছে তোমার ওই ইলেকট্রিক ডিসচার্জ মেথডে কাজ করে, ডিসচার্জ টিউব। তো তার মানে তাদের স্পেক্ট্রাল লাইন গুলো কিন্তু এই রুলস গুলো মেনে চলে। আর এই থিওরি যখন আমরা বুঝবো তখন আমরা কমার্শিয়ালি, যখন আমরা কোনো একটা অপটিক্যাল সোর্স হিসেবে আমরা একটা লাইটের ডিজাইন করব, তাহলে কোন ম্যাটেরিয়াল নিব, তাকে কত ইলেকট্রিক প্রেসারে ডিসচার্জ করতে হবে, এবং সেখান থেকে আমরা কত লুমেন ইন্টেন্সিটি পেতে পারি, অর্থাৎ আমার ওই বাল্বের তীব্রতা কেমন হবে, ইত্যাদি বিষয়গুলো আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যখন আমাদের ব্যাকগ্রাউন্ড থিওরিটা ক্লিয়ার। এটা হচ্ছে তুমি যা পড়ছো তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের কথা বল। তাহলে যেগুলোতে এল এবং জে একই দিকে পরিবর্তিত হবে সেই অবস্থান্তর গুলো শক্তিশালী ও তীব্র রেখা নির্গম। যেগুলোতে এল এবং জে একই দিকে পরিবর্তিত হবে তার মানে হলো টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ডেভিয়েশন থাকার কথা, আর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ডেভিয়েশন যদি একই রকম হয় বা একই দিকে হয়, তাহলে ওই স্পেকট্রাল লাইনগুলোর তীব্রতা বেশি হবে। এল হতে এল মাইনাস ওয়ান স্থানান্তর, এল হতে এল প্লাস ওয়ান স্থানান্তর অপেক্ষা অধিক শক্তিশালী। অর্থাৎ কেউ যদি উঁচু স্তর থেকে নিচু স্তরে জাম্প করে, তাহলে এখানে যে এনার্জি ডিফারেন্স রয়েছে, কেউ যদি নিচু শক্তি স্তর থেকে উঁচু শক্তি স্তরে জাম্প করে, সেক্ষেত্রে যে এনার্জি ডিফারেন্স রয়েছে এটার তুলনায় এটা শক্তিশালী হবে। অর্থাৎ
এল হতে L-1 স্থানান্তর, এল হতে L+1 স্থানান্তর অপেক্ষা অধিক শক্তিশালী। মানে জাম্পিং ফ্রম upper energy level to lower energy level will be more intensifier than jumping from lower energy level to upper energy level. Clear? Clear? জি স্যার। জি স্যার। কারণটা কি জি বলতো? স্যার। আহ, কারণ স্যার অবশ্যই স্যার, যখন এটা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, ওখানে স্যার ওখান থেকে নিচে থেকে উপরে যেতে স্যার একটা শক্তি ক্ষয়, মানে একটা শক্তি ব্যয় হবে। আর ভেরি যেটা গুড, উপর থেকে রাইট, নিচে আসবে রাইট। ওটাতে অর্থাৎ শক্তি স্যার। একটা হচ্ছে নিচ থেকে উপরে তুলতে গেলে বাইরে থেকে যে শক্তি আমি প্রয়োগ করছি সেই শক্তি সে অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করে যখন L+1-এ যাবে, যাওয়ার পর দ্যাট মিনস এই যে ট্রানজিশনটা হলো, সে অ্যাবজর্পশন এবং ও সিমিলার যে তার মতো করে, মানে তার মতো হুবহু একই কোয়ান্টাম নাম্বারের যে ইলেকট্রনকে সে ওখানে গিয়ে দেখতে পাচ্ছে। কেমন? তাহলে ওই ইলেকট্রনটা যখন ওই শক্তি স্তরে ছিল, মানে এই ক্ষেত্রে যেটা ঘটছে, তখন ও স্বেচ্ছায় জাম্প করে নেমে আসবে, মানে সে তার মানে সবটুকু শক্তি কিন্তু সে ট্রান্সমিট করে এল লেভেলে চলে আসবে। এখানে কিন্তু তা হবে না। এখানে সে কিছু পরিমাণ শক্তি তার অ্যাবজর্পশন হবে। সেই অ্যাবজর্পশনের সমপরিমাণ শক্তিটা কিন্তু সে আর তার এই ট্রানজিশনের ক্ষেত্রে তার যে স্পেক্ট্রাল লাইন বের হবে সেখানে সে ইনক্লুড করতে পারবে না। বিধায় এল, মানে আপার থেকে লোয়ারে জাম্প করলে যে পরিমাণ ইন্টেন্সিটির রেডিয়েশন আমরা আশা করতে পারি, লোয়ার থেকে আপারে হলে কিন্তু সেটা আশা করতে পারে না। ওটাই বলা হয়েছে। বিপরীতমুখী স্থানান্তরের কোনো বর্ণালী রেখা নির্গত হয়। একটু আগেই বলেছি যে এস ইকুয়াল টু হাফ, এস ইকুয়াল টু মাইনাস হাফ জি হবে না, স্যার। এটা সম্ভব না। তাহলে এখন ওই ম্যাথমেটিক্স এর সাথে ফিজিক্সটা মিলে গেল। জি স্যার। এবার দেখো, এল ইকুয়াল টু -1 মানে উপর থেকে নিচে মিলছে কথা, স্যারের কথা মিলছে। এল ইকুয়াল টু -1 মানে উপর থেকে নিচে 3 থেকে 2-এ, অথবা 2 থেকে 1-এ, অথবা 4 থেকে 3-এ। জি এল স্যার। ইকুয়াল টু -1 মানে অতি তীব্র রেখা। এল ইকুয়াল টু -1, ডেল ইকুয়াল টু 0 অল্প তীব্র রেখা। এটা হচ্ছে ক্লাস এ। ক্লাস বি, ডেল ইকুয়াল টু +1, ডেল জে ইকুয়াল টু +1, খুবই দুর্বল রেখা। ডেল ইকুয়াল টু +1, ডেল জে ইকুয়াল টু 0, অতি দুর্বল রেখা। এটা ক্লাস বি টাইপ। তাহলে ডেল ইকুয়াল টু -1, ডেল জে ইকুয়াল টু +1 যদি মিলবে না। ডেল ইকুয়াল টু +1, ডেল জে ইকুয়াল টু -1 মিলবে না। জি স্যার। তাহলে এখন আমি বুঝতে পারবো যে আমার কোনটা থেকে এমিশন হবে, সে কোথায় গিয়ে দাঁড়াবে, কোনটা আমি গ্রহণ করবো না। ক্লিয়ার হয়েছে এখন? জি স্যার। তাহলে কি এটা কি জরুরি ছিল জাফর, নাকি না? এই লেকচারটা কি জরুরি ছিল? জি স্যার, ভালো তো লাগলো স্যার। শোনো, ভালো লেগেছে, কিন্তু তোমার ইম্পর্টেন্ট ছিল কিনা কি মনে হয়? তোমার অবশ্যই জন্য স্যার, এটা এটা দরকার তো ছিল কিনা? অবশ্যই স্যার, কারণ কোন স্তর থেকে কোন স্তরে যাবে শর্তগুলো তো স্যার অবশ্যই না জানলে তো সারা জীবন কনফিউশন থেকে যাইব। তাহলে পরবর্তী পরবর্তী চ্যাপ্টার 4, চ্যাপ্টার 6 এই দুটো বোঝা সম্ভব। এই জন্য আমি আবার ব্যাকে এসে এই লেকচারটা দিলাম। আচ্ছা, আর একটা হচ্ছে পলির বর্জন নীতি। এটা বোধহয় আমি একটু করে আলোচনা করেছিলাম আমার যতটুকু মনে পড়ে, কিন্তু এটার বোধহয় ম্যাথমেটিক্যাল এক্সাম্পল গুলো সহ পরবর্তীতে যে ইলেকট্রন ডিস্ট্রিবিউশনের চার্টটা দেওয়া আছে বা রুলটা দেওয়া আছে, এইটা মনে হয় আমরা আলোচনা করিনি। যাই হোক, এই পর্যন্ত আজকে আলোচনা করতে হবে, আদারওয়াইজ পরের চ্যাপ্টারে আবার আমি কন্টিনিউ করতে পারবো না, আমাকে আবার ব্যাক করতে হবে।
কোয়ান্টাম নাম্বার সমূহ এগুলো আমরা সব পড়েছি। ওই যে বললাম ওই বইটা উল্টো পাল্টা পিডিএফ থাকার কারণে এই দুটো জায়গায় এই পয়েন্টগুলো মানে স্কিপ করে গিয়েছিলাম। আসলে সেটা আমার দোষ না, ওটা বইটার ইয়ের কারণে। একসঙ্গে 2 পেজ, তারপরে কোনোটা হ্যাঁ, সোজা কোনোটা বাঁকা, এই সমস্যার জন্য আমাদের মিস্টেকটা হয়েছিল। যাই হোক, প্রথমে আমরা একটু পলির বর্জনীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি। তাহলে পলির বর্জনীতিটা কি ছিল? স্যার, ওই ইস্টার্ন গার্লিকের পরীক্ষাটা স্যার, ওইটা কি হয়েছে? আর না, হ্যাঁ ওইটা হ্যাঁ, আসছিল তো। ওইটা পড়াইছে, প্লাস হচ্ছে ওইটা 2022 এগুলি সালে সব আসছিল। শেষ। সে মাঝখান দিয়ে এই দুটো টপিক আমি পড়তে বলেছিলাম তোমাদের। আর এই যে বললাম যে ও, বইটার পিডিএফ ফরম্যাটের প্রবলেমের কারণে এটা ওভারলুক হয়ে গেছে। এবার আমাদের জন্য যে ফ্রান্স সার্কেল হার্টজের যে সমীকরণ, ওইটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা আসছিল ওই যে না না না, আসে নাই ইস্টার্ন গার্লিক আসে নাই 22 সালে। আরে বাবা, ওটার ভিডিও আছে তো, ভিডিওগুলো দেখো না, আপলোড করে দেওয়া না না আছে স্যার, তো। স্যার, স্যার ওইটা স্যার আপনাকে বলি না স্যার, সবুজকে বলছি স্যার। ও বলছে স্যার এই প্রশ্নটা 22 সালে আসছে, তো ওটা স্যার বললাম যে 22 সালে আসে নাকি স্যার। ঠিক আছে স্যার, অসুবিধা নেই স্যার, কন্টিনিউ আসলে করুন। আসুক না, কিন্তু যেগুলো খুব জরুরি নলেজ সেগুলো আমরা আপোষ করবো তো। ওকে স্যার, কন্টিনিউ করুন স্যার। কি সবুজ, পলির বর্জনীতিতে এ পর্যন্ত কতবার আলোচনা করা হয়েছে বলো তো? স্যার এটা এইটা না, আলোচনা তো করা হয়নি। আপনার শুধু এইটা বলছিলেন যে বলিনি, একটু আগে কিন্তু আমি বলেছি no two electron can have all their quantum numbers same. তাহলে কোয়ান্টাম নাম্বার কি কি এবং কতগুলো সেটা কি আমরা জানি নাকি জানি না? জি স্যার। তাহলে সবগুলো হুবহু একই রকম হলে সেই দুটো ইলেকট্রন কখনোই একই শক্তি স্তরে থাকতে পারবে না। সাধারণত দেখা যায় এই ডিফারেন্সটা হয় মূলত স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে। যেমন যেমন ধরো, তুমি যদি মনে করো পি অরবিটালের কথা চিন্তা করো, তাহলে বাই যে ধরো কে শেল, ফার্স্ট শেল, n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 1 যদি হয় তাহলে এটার জন্য l ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 2, এখানে কে এল, l ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 3, l ইকুয়াল টু 4। এখন দেখো এখানে বা কে এল এম এন, আচ্ছা এদের মধ্যে আবার সাব অরবিটাল রয়েছে না, এস পি ডি এফ, সাব অরবিটাল গুলো রয়েছে। তাহলে সাব অরবিটাল যদি থাকে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনো। আমরা বলেছি এস অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে, তার মানে কি? তাহলে এস অরবিটাল যখন আমি বলছি তখন তার তো অরবিটাল তো সেম, তাহলে ওই অরবিটাল কোয়ান্টাম নাম্বারও সেম। তারপরেও দুটো ইলেকট্রন কিভাবে থাকছে? তাহলে ডেফিনেটলি তাদের একজনের স্পিন যদি ক্লক ওয়াইজ হয় আর একজন অ্যান্টি ক্লক ওয়াইজ, তাহলে ওখানে একটা ডিফারেন্স তৈরি হয়। খেয়াল জি করো, স্যার, রাইট স্যার। একজন যদি হাফ হয় তাহলে আরেকজন মাইনাস হবে, মাইনাস স্যার। তাই না? তাহলে এই জন্য পলি একবারে বলে দিয়েছেন যে all their quantum numbers same. No two electron can have all their quantum numbers same. আমরা আসলে ডিফারেন্সিয়েটিং উপকরণ হিসেবে সবার আগে যাকে দেখতে পাই সেটা হচ্ছে স্পিন। মাথায় ঢুকলো জিনিসটা? কি দেখতে পাই? জি স্যার। স্পিন। এবার আসো, পরমাণুতে এমন কোন দুটো ইলেকট্রন থাকতে পারে না যাদের জন্য কোয়ান্টাম সংখ্যা সমূহের মান সমান হবে। ইংরেজিটার বাংলা বুঝতে পেরেছো? অর্থাৎ ইলেকট্রনের অবস্থা বর্ণনার জন্য যে 4টি কোয়ান্টাম সংখ্যা বিবেচনা করা হয়, যেটা আমরা এর আগের লেকচারে আলোচনা করেছি, দুটি ইলেকট্রনের জন্য এদের 3টির মান সমান হলে চতুর্থটি অবশ্যই পৃথক মান সম্পন্ন হতে হবে। জি স্যার। যদি তা না হয় তাহলে দুইটি ইলেকট্রনের মধ্যে একটি বর্জিত হবে, অর্থাৎ একজন থাকতে পারবেন একজন পারবেন। বলের বর্জনীতি অনুসারে
কোনো একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের অনুরূপ কোয়ান্টাম নাম্বার থাকতে পারে না। ভেক্টর মডেল অনুসারে যতগুলো কোয়ান্টাম নাম্বার রয়েছে তাদের মধ্যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অরবিটাল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, অথবা একসঙ্গে যদি আমরা বলি তাহলে এন, এল, জে এবং এম জে। এটাকে বেসিক্যালি আমরা চারটা প্রধান কোয়ান্টাম নাম্বার, এদিক থেকে বললে এন, এল, এম, এল, এম, এস, আর এদিক থেকে বললে এন, এল, জে, এম, জে। দুটো কথাই গুরুত্বপূর্ণ এবং একই কথা। তার কারণ আলাদা আলাদা ভাবে এম, এল আর এম, এস হিসাব করলে এম জেই তুমি করবা, আবার যদি এস এবং এল ধরো তাহলে তুমি ওই জে কে হিসাব করবো। তাহলে কথাটা হয়ে গেল। এই দুই সেটের যে কোনো একটি দ্বারা কোনো একটি ইলেকট্রনের কোয়ান্টাম অবস্থা সম্পূর্ণরূপে বর্ণিত হতে পারে। পলির বর্গনীতি অনুসারে একটি খোলক ইলেকট্রনের সর্বাধিক সংখ্যা, কিভাবে সর্বাধিক সংখ্যা আমরা বের করবো? This is very important for understanding the rules of electron distribution in an atom. পরমাণু ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত সমস্যা সমাধানে পলির বর্গনীতিকে চাবিকাঠি মনে করা হয়। এই নীতি প্রয়োগ করে ভেক্টর পরমাণু মডেলের সাহায্যে হাইড্রোজেন বর্ণালীর মিহি গঠন বা যে আমরা যেটা সুপার ফাইন স্ট্রাকচার বলেছি, এটা ব্যাখ্যা করা সম্ভব। এছাড়া পর্যায় সারণীতে কোনো পরমাণুর অবস্থান নির্ধারণ এবং নতুন পরমাণুর অস্তিত্বের পূর্বাভাস ওই নীতির সাহায্যে পাওয়া যায়। কোনো পরমাণুর অবস্থান নির্ধারণ এবং নতুন পরমাণুর অস্তিত্ব, খেয়াল করো কথাটা কিন্তু খুব জরুরি। এই যে আমরা নিউক্লিয়ার ফিল্ডে যারা আমরা এক্সপেরিমেন্ট করি এবং বিশেষ করে ফরমেশন অফ নিউ হেভি এলিমেন্ট যে এক্সপেরিমেন্ট গুলো এখন চলছে, আর্টিফিশিয়ালি তৈরি করা হচ্ছে, এটা ডিজাইন করার আগে কিন্তু তার পরমাণু হিসেবে তার অস্তিত্ব, দেখো নিউক্লাইড হিসেবে অস্তিত্ব একটা জিনিস, আর পরমাণু হিসেবে অস্তিত্ব মানে নেচারে তাকে এক্সিস্ট করতে পারা, করাতে পারা, ইট ডেফিনেটলি ডিপেন্ডস অন দিস রুলস, যেটা পলি এক্সপ্লেন করেছে। ইলেকট্রন হতে নিশ্চিত এক্স রশ্মি বিশ্লেষণ করে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক জানা যায় তো পরমাণুতে ইলেকট্রন সমূহ বিভিন্ন গ্রুপ এবং ক্লোকে অবস্থান করে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে। যে ইলেকট্রন সমূহের জন্য মুখ্য কোয়ান্টাম সংখ্যা একই হয়, ওই ইলেকট্রন সমূহ একটি গোলকে অবস্থান করে। গুরুত্বপূর্ণ, যে ইলেকট্রন সমূহের জন্য মুখ্য কোয়ান্টাম নাম্বার মানে এন এর মান যাদের জন্য সেম, তারা একই খোলকে অবস্থান করবে। পরমাণুর একেবারে ভিতরের খোলক, যাকে কে খোলক বলা হয়, একদম ফার্স্ট শেল শেল, তাকে বলা হয় কে খোলক বলা হয়। তাতে যে ইলেকট্রন থাকে তার জন্য মুখ্য কোয়ান্টাম সংখ্যা হচ্ছে n=1। ক্লিয়ার? দ্যাট মিনস কে শেল মানে n=1। এর পরের খোলকের নামকরণ করা হয়েছে এল শেল, এবং এখানে যে ইলেকট্রন গুলো থাকে তাদের জন্য n এর মান হচ্ছে 2। এইভাবে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস গুলো আমরা খোলকের নির্বাচন এইভাবে করে থাকি, কে এল এম এন ও পি কিউ, অর্থাৎ 1 2 3 4 5 6 7। এখন এন এর মান নির্দিষ্ট হলে ওই নির্দিষ্ট খোলকে কয়টি ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা পলির বর্গনীতি অনুসারে হিসাব করতে পারব। ধরা যাক এন এর নির্দিষ্ট মানের জন্য এইবার তুমি ঢুকছো সাব অরবিটালে। কোথায় ঢুকছো? এত কিন্তু পুরো শেলটা নিয়ে কথা বলেছো। এখন ওই শেলকে উপশেলে বা উপস্তরে বিভক্ত করছো। যেহেতু এস অরবিটালে L=0, তাহলে আমরা এন এর মান যে 1 থেকে শুরু করছি, এল এর ভ্যালু কিন্তু এন এর মধ্যেই, এন এর একটা নির্দিষ্ট মানের জন্য, কথাটা খুব গুরুত্বপূর্ণ, এন এর একটা নির্দিষ্ট মানের জন্য এল এর ভ্যালু 0 থেকে শুরু হবে। 0 1 2 3 এভাবে কয়টা হতে পারে? এন এর মান যদি 1 হয় তাহলে ওর মান একটাই হবে 0। এন এর মান যদি 2 হয় তাহলে ওর মান হবে দুইটা, 0 এবং 1। এন এর মান যদি 3 হয় তাহলে ওর মান হবে তিনটা, 0 1 2। ক্লিয়ার?
জি স্যার। অর্থাৎ এন এর মান এন হলে এন সংখ্যক উপকক্ষ থাকবে। জি স্যার। আবার এল এর নির্দিষ্ট মানের জন্য এম এল এর মান হবে টুয়াইস এল প্লাস ওয়ান। এছাড়া এম এস এর দুটো মান হতে পারবে, এটা ফিক্সড, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। তাহলে দেখা যাচ্ছে এল এর নির্দিষ্ট মানের জন্য টু ইন্টু টুয়াইস এল প্লাস ওয়ান সংখ্যক শক্তি স্তর থাকতে পারে, কারণ এখানে দুইটা আর এখানে টুয়াইস এল প্লাস ওয়ান। এই টুয়াইস এল প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এম এস ইকুয়াল টু হাফ হলেও টুয়াইস এল প্লাস ওয়ান, এম এস ইকুয়াল টু মাইনাস হাফ হলেও টুয়াইস এল প্লাস ওয়ান। তাহলে একটা পার্টিকুলার ভ্যালুর জন্য এটা হবে টু ইন্টু টুয়াইস এল প্লাস ওয়ান। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি এন হয় আর এল এর ভ্যালু যদি 0 থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হয়, তাহলে আমি সামেশন করলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, টোটাল ইলেকট্রন সংখ্যা এন ইকুয়াল টু টু ইন্টু সামেশন ওভার এল ইকুয়াল টু 0 থেকে এন মাইনাস ওয়ান টুয়াইস এল প্লাস ওয়ান। এবার এটার ভাঙো, ভেঙে সিরিজ আকারে আসো, লাস্টে গিয়ে দেখতে পাচ্ছি এই যোগফল হচ্ছে টুয়াইস এন স্কোয়ার। অর্থাৎ কোন কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন হলে ওই কক্ষপথে সর্বাধিক টুয়াইস এন স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকবে। সর্বাধিক থাকবেই তা বলা হয়নি, কি বলা হয়েছে? ক্যান বি, মানে ক্যান বি স্টে, মেবি স্টে, থাকতে পারে স্যার, সর্বাধিক। সর্বাধিক থাকতে পারবে আর কি, থাকবে এমন না, থাকতে পারে আর কি। তাহলে আমরা সর্বাধিক সংখ্যা বের করতে পারবো, টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন 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 এ শেল ফর উইচ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইজ n, and that is 2n square. আমি আরেকটা টপিক আজকে আলোচনা করে রাখবো, যদিও বেশ দেরি হয়েছে কিন্তু এটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পলির বর্জন নীতি অনুসারে পরমাণুর ইলেকট্রন বিন্যাস। এটা খুব গুরুত্বপূর্ণ। এইটা যদি আমি আলোচনাটা এখন করে দিই, আমার বিশ্বাস যে তোমরা এরপরে আর তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ এই অনেকগুলো জিনিস তোমরা কেমিস্ট্রিতে পড়েছো। সো আমার মনে হয় আর প্রবলেম নাই। পলির বর্জন নীতির সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল হলো পরমাণুর ইলেকট্রন বিন্যাস নির্ণয়ের ক্ষেত্রে সফল প্রয়োগ। নিচের নিয়মগুলো অনুসরণ করে পরমাণুর বিভিন্ন গোলকে ও উপগোলকে ইলেকট্রন বন্টিত হয়। লক্ষ্য করেন, আমরা সবসময় টু এন স্কোয়ার এটা মাথায় রেখে চিন্তা করলে কিন্তু হবে না। বলা হয়েছে এটা সর্বোচ্চ সংখ্যা, কিন্তু অভ্যন্তরীণ কোন স্তর অপূর্ণ রেখে পরবর্তী স্তরে ইলেকট্রন চলে যেতে পারে, এইটা কিন্তু ওখানে আমরা শিখি নাই। বোঝা গেল? তাহলে ওটা যদি আমাকে শিখতে হয় বা জানতে হয়, দেন আমাকে এটা এক্সপ্লেন করতে হবে, অথবা এক্সপ্লেনেশনটা বুঝতে হবে। কোন সিস্টেমের শক্তি সর্বনিম্ন হলে এটি সুস্থিত হয়, এটা আমরা আগেই জানি, যেটাকে আমরা স্টেবল স্টেট বলি। আবার গ্রাউন্ড স্টেট বলি, সর্বনিম্ন যদি হয় গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট মানে যেমন ধরো তুমি তোমার একটা 10 তলা বিল্ডিং আছে, তার কোন জায়গাতে তুমি সর্বনিম্ন বিভবে থাকবে? নিচতলায়, ঠিক কিনা? জি স্যার, গ্রাউন্ড স্টেট। ইয়েস। কোন কোয়ান্টাম অবস্থায় একটি ইলেকট্রন শক্তি প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা নির্ধারিত হয়। ওই যে গ্রাউন্ড স্টেট নাকি প্রথম তলায় নাকি দ্বিতীয় তলায়, ওইটাই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এন এল এম এল এম এস কোয়ান্টাম সংখ্যার সেট দিয়ে একটি কোয়ান্টাম অবস্থা নির্ধারিত হয় এবং কোয়ান্টাম অবস্থার একটি মাত্র ইলেকট্রন থাকতে পারে। এই কথাটা একটু কনফিউজিং মনে হতে পারে,
এই জন্য তোমাকে আমি আবার পিছনে নিয়ে যাচ্ছি। নো টু ইলেকট্রন ক্যান হ্যাভ অল দেয়ার কোয়ান্টাম নাম্বার সেম। তার মানে হুবহু একটা 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 ভ্যালু, এই চারটা ভ্যালু একই, শুধু একটা ইলেকট্রনের হবে। দ্বিতীয় ইলেকট্রন আর একটা থাকতে পারে একটা উপশক্তি স্তরে, তবে তার যে কোনো একটার ভ্যালু এখানে আলাদা হবে। বোঝা গেল? জি স্যার। আমি স্পিনের উপরে কেন এমফাসিস করেছি তার কারণ দেখো, এন কত যা আছে তা তো আছেই, এল পার্টিকুলার একটা উপশক্তি স্তর বললে সেও তো যা আছে আছে, এল যদি যা আছে আছে এম এল ও তাই আছে, তার মানে only possible quantity is spin. যদি প্লাস হাফ হয় সেটা সেটা স্যার বিপরীতে মাইনাস Yes, হাফ। yes, 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 yes. তার মানে যার স্পিন মাইনাস হাফ সে কিন্তু আগের তিনটা একই রেখেই মাইনাস হাফ হতে পারে। মজার জায়গাটা বুঝতে পেরেছো? জি স্যার। যে সকল ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান একই তারা মিলে একটি খোলক তৈরি করে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান একই, তার মধ্যে অনেকগুলো উপশক্তি স্তর থাকতে পারে, যা নিয়ে আমরা ওয়াকিবহাল নই, কিন্তু আমাদের ওইটা মাথায় রাখতে হবে যে কোনোভাবেই যেন এই চারটা মিলে না যায়, একই 100% একই নয়, কোনো না কোনোটা ডিফারেন্স থাকতে হবে। তো এই কোনো না কোনোটা বলতে গেলে স্পিনের কথাটাই প্রথম তারা পায়। যাই হোক, কোন খোলক ইলেকট্রনের সংখ্যা 2n², ডেফিনেটলি এন এর মান 1 থেকে শুরু। খোলকের নাম আমরা লিখেছি। কোন খোলকে যে সকল ইলেকট্রনের কক্ষীয় কোয়ান্টাম সংখ্যা এর মান এল এর মান অভিন্ন, তারা একটি উপখোলক গঠন করে। এই যে মজার পয়েন্টটা পেয়ে গেছে, যে সকল ইলেকট্রনের কক্ষীয় কোয়ান্টাম সংখ্যা এল এর মান অভিন্ন, তারা একটি উপখোলক গঠন করে। উপখোলকে ইলেকট্রনের সংখ্যা হবে 2 × 2l + 1, যেটা একটু আগে আমরা বলেছি, 2 × 2l + 1। তাহলে যেখানে l = 0 সেখানে হবে 2 × 0 + 1 মানে 2, দ্যাট ইজ s অরবিটাল। জি যেখানে স্যার। l = 1 সেখানে হবে 2 × 2 + 1 মানে 6 p অরবিটাল। পি যেখানে অরবিটাল। l জি স্যার। = 2 সেখানে হবে 2 × 4 + 1 5 মানে 10, দ্যাট ইজ d অরবিটাল। পি বোঝা যাচ্ছে অরবিটাল। অরবিট এবং অরবিটালের পার্থক্য বুঝতে পারছো? একটা হচ্ছে শেল, একটা হচ্ছে অরবিট, আর একটা হচ্ছে অরবিটাল। ক্লিয়ার? জি স্যার। এই যে পি ডি এফ জি ইত্যাদি নামকরণ করা হয়। তারপরে তাদের নিয়ম অনুযায়ী n = 1 খোলকের নাম কে, l = 0 উপখোলকের নাম হচ্ছে এস। তাহলে তার ml = হবে 0, ms = হতে পারে প্লাস মাইনাস হাফ, প্লাস হাফ একজন, মাইনাস হাফ একজন, 2। স্যারের কথা মিলছে? জি স্যার। টু এর জন্য স্যার 1:2। মজার ব্যাপার হচ্ছে কেমিস্ট্রিতে কিন্তু এই পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসগুলো আলোচনা করা হয়, ওটা অন্যভাবে বোঝানো। বাট এই জি জন্য স্যার। অ্যাটমিক ফিজিক্স এর গুরুত্বটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা ফিজিক্যাল প্রপার্টিজ এর আলোকে এই বিষয়গুলো শিখছি। তারপরে দেখো, আমরা যদি এল শেল, এই যে খোলক মানে শেল, এল শেল, এল এর দুটো মান হতে পারে 0 1। তো 0 1 যদি হয় ডেফিনেটলি দুটো উপখোলক থাকতে পারে এস পি। জি স্যার। এস এর জন্য 0, পি এর জন্য স্যার এর জন্য 0, মাইনাস। পি এর জন্য 1 যদি হয় তাহলে -1 0 + 1। জি স্যার। এবার আসো মিলাও, প্লাস মাইনাস হাফ মানে ওখানে থাকতে পারে দুজন, আর এখানে প্লাস মাইনাস হাফ ইন্টু 1 2 3, তার মানে 6টা, 2p6। মজা লাগছে এখন?
জি পড়তে স্যার, মজা ওইটার লাগছে? স্যার মানে এস আর পি দুইটা মিলে 8 স্যার, এখানে 8 দেওয়া আছে। জি স্যার, বুঝতে পারছি স্যার এখন। মানে আনন্দের জায়গাটা বুঝছো? একটা লার্নিং এর মধ্যে আনন্দ পাইতে হবে, জি ওই জায়গাটা বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি আমি স্যার। ঠাস করে চলে আসি এন শেলে। 4, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, শেলের নাম এন। তাহলে 4 যদি হয়, এল এর মান 0, 1, 2, 3। এস এর মান 0s এস। যদি হয়, তাহলে এল এর মান 0 হলে এম এল ইকুয়াল টু 0, তার মানে প্লাস মাইনাস হাফ, দুইটা 4s2। এল এর মান 1 হলে -1 প্লাস, ওটা তো মনে আছে তোমাদের, এম এল এর মান হচ্ছে জি তোমার স্যার, মাইনাস এল থেকে প্লাস এল এর মধ্যে, হ্যাঁ, জি -1, স্যার, 0, +1, প্লাস পুরো মাইনাস সহ হাফ স্যার। হয়। এল এর মান 2, তাহলে -2 -1 0, +1 +2 5, তাহলে 5 গুণ 2 ইকুয়াল টু 10। এল এর মান 3, -3 থেকে +3 পর্যন্ত 7টা, 7 গুণ 2 ইকুয়াল টু 14। বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এটা তো বুঝতে পারছো, কিন্তু টোটাল নাম্বার তাহলে ওখানে কয়জন থাকতে পারবে সেটা তো বুঝতে পারি না আমরা। এবার বুঝো, 2 যোগ 6 8, যোগ 10 18, যোগ 14 32। জি স্যার, এটাও স্যার বুঝতে পারছি স্যার। এটা জি স্যার। কিন্তু সর্বোচ্চ সংখ্যা। জি স্যার। তা আমার মনে হয় এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য। তোমরা কিভাবে ট্রিট করবে আমি জানি না, আর আমি এই ক্লাসটা ওপেন করে দেবো সবাইকে, ভাবছি এটা খুব গুরুত্বপূর্ণ, সব ছেলেমেয়েরা উপকৃত হবে। হুম।